This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ থেকে বেশ অনেকগুলো বছর আগের কথা জানেন, সেই সময় কলকাতায় এসেছিলেন এক স্কটিশ ফুটবল গবেষক, নাম ছিল পল ডিমেও। ঘটনাচক্রে পলের সঙ্গে আমার পরিচয় হয়েছিল, আর তার গবেষণার বিষয়টা খুব অদ্ভুত ছিল, আমার ভীষণ ইন্টারেস্টিং লেগেছিল। ওই ফুটবল গবেষকের গবেষণার বিষয় ছিল ফুটবল অ্যান্ড রেশিয়াল কনফ্লিক্ট, অর্থাৎ ফুটবলের সাথে এই যে জাতিগত বিদ্বেষ বা জাতিগত সংঘাত তার সম্পর্ক। কথায় কথায় পল ডিমেও যেটা বলেছিলেন, তিনি গোটা বিশ্ব ঘুরে বেড়াচ্ছিলেন এবং যেখানে যত ওই ফুটবলে ডার্বি আছে না, মানে আমাদের মোহনবাগান ইস্ট বেঙ্গলের মতো চির প্রতিদ্বন্দ্বিতা যেখানে যেখানে আছে, সব জায়গাগুলো ঘুরছিলেন, সেগুলোর হিস্ট্রি সংগ্রহ করছিলেন, তার উৎপত্তি ব্যুৎপত্তি সব কিছুই বোঝার চেষ্টা করছিলেন। তা তিনি বলেছিলেন যে সারা বিশ্বে যতগুলো এরকম ডার্বি রয়েছে তার প্রত্যেকটার সাথে কোনো না কোনোভাবে একটা সামাজিক বৈষম্যের গল্প জড়িয়ে আছে। যেমন ধরুন স্পেনের লা লিগা, সেখানে ওই ডার্বি রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনা, এটাকে বলা হয় এল ক্লাসিকো। এবার এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব, সেখানেও কিন্তু মানে এই লড়াইয়ের এই দু দলের মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতা, তার বেসিক হচ্ছে বৈষম্য। স্পেন আর ক্যাতালোনিয়া, স্পেনের শহর মাদ্রিদ, রাজধানী মাদ্রিদ, বড় লোকের জায়গা, সম্ভ্রান্ত মানুষের জায়গা, ইংরেজিতে যাকে বলে হ্যাভস। আর বার্সেলোনা ক্যাতালোনিয়ায় সেখানকার মানুষজন একটু প্রান্তিক, তারা মনে করেন তারা বঞ্চিত, হ্যাভ নটস। এই হ্যাভ আর হ্যাভ নটদের সংঘাত, সেখান থেকেই এল ক্লাসিকো। একই রকম ইতিহাস জড়িয়ে আছে স্কটিশ লিগের দুই যুযুধান ক্লাব, গ্লাসগো রেঞ্জার্স আর গ্লাসগো সেল্টিকের মধ্যে। আর আমাদের এখানে মোহনবাগান ইস্ট বেঙ্গল, একদল ছিন্নমূল মানুষের ভরসা হয়ে উঠেছিল ইস্ট বেঙ্গল, তাদের আবেগ, তাদের অবলম্বন। সেখানে মোহনবাগান, তারা ভূমিপুত্রদের ক্লাব, নিজেদের জায়গায় তারা সুসংহত। কোথাও গিয়ে তাদের মনে হয়েছিল যে তাদের এলাকায় কারুর অনুপ্রবেশ করছে, সেখান থেকেই সংঘাত। এই যে সামাজিক অবস্থান, সেই সামাজিক একটা যে সংঘাত, সেইটা এই বাঙালির প্রিয় বড় ম্যাচের সাথে গত 100 বছর ধরে জড়িয়ে আছে। এই সামাজিক অবস্থানের ওপর দাঁড়িয়ে এই দু দলের এই চিরপ্রতিদ্বন্দ্বিতা। আর সেই জায়গা থেকে কাল মোহনবাগান ইস্ট বেঙ্গল আর মোহামেডানের ওই সমর্থকদের ওই যে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ, একসাথে লাল হলুদ সবুজ মেরুন সাদা কালো মিশে যাওয়া, তিলোত্তমার ওই নির্যাতনার খুনের বিচার চেয়ে বিক্ষোভে ফেটে পড়া, এগুলো দেখে অনেক লোকের খুব অবাক লেগেছে, জানেন তো, অনেকে খুব আশ্চর্য হয়ে গেছে যে অদ্ভুত, ফুটবল মাঠে এরা চিরপ্রতিপক্ষ, সংঘাত হয় প্রতি মুহূর্তে, সোশ্যাল মিডিয়ায় একজন কিছু লিখলে আরেকজন রেড়ে করে ঝাঁপিয়ে পড়েন, এরা একভাবে এরকম একটা কজে, তাও একটা সামাজিক কজে এক হয়ে গেলেন। যারা অবাক হয়েছেন হন, আমি হইনি, কারণ ওই সামাজিক অবস্থার, সামাজিক পরিস্থিতির প্রভাব এই ফুটবল খেলাটার সাথে তো ভয়ঙ্করভাবে জড়িত। কাজে তার প্রভাব তার সমর্থকদের ওপর পড়বে, এটাই তো স্বাভাবিক। ওই বললাম তো, 100 বছরের সামাজিক বৈষম্যগত ফারাক ভুলে যে কারণে 3টে বড় ক্লাবের সমর্থকরা একজোট হয়েছেন, সেটা আরও বড় একটা সামাজিক কারণ। নিজেদের সামাজিক অস্তিত্ব বিঘ্নিত এটা মনে করেছেন। নিজের ঘরের মেয়ে, সে ধর্ষিতা, সে খুন হয়েছে, তার প্রতিবাদ করছেন। দেখুন, খেলা বাতিল, কিন্তু সল্ট লেকে তারা এসছেন। যুবভারতীর চারপাশ পুলিশে ছয়লা, পিছু হটেননি। বিভিন্ন জায়গায় পুলিশ ব্যারিকেড করে দিয়েছে, ওই মূল জায়গায় পৌঁছতে দিতে তাদের আপত্তি ছিল, তারা আটকেছেন, আবার ব্যারিকেড টোপকে বিভিন্ন রাস্তা দিয়ে ওই যুবভারতীর সামনে গিয়ে পৌঁছেছেন। পুলিশের মার খেয়েছেন, পুলিশ আটক করেছে, প্রিজন ভ্যানের সামনে গিয়ে দাঁড়িয়েছেন বাকিরা। আটকদের ছাড়িয়ে নিয়ে
ফের আন্দোলনে ঝাঁপিয়েছেন। খেলাধুলার ময়দানে যে প্রতিবাদ, সেটা এরকম একটা স্বতঃস্ফূর্ত আন্দোলনের রূপ নিতে পারে, সেটা তার পেছনে একটা স্বাভাবিক কারণ আছে, জানেন তো। খেলার মাঠের একটা স্বতঃস্ফূর্ত আবেগ থাকে, সেই আবেগ, স্বতঃস্ফূর্ততা, এর সঙ্গে যদি প্রতিবাদ মিলে যায়, তাহলে রেবেল উইথ এ কজ হয়। এরা বিপ্লবী, এরা প্রতিবাদী, একটা কারণের জন্য প্রতিবাদী। এর ইম্প্যাক্ট, এর প্রভাব, এটা কিন্তু বহু দূরে ছড়াবে, এটাই স্বাভাবিক, তাই না? কারণ বাঙালি ছোটোবেলার থেকে আর কিছু হোক চাই না হোক, হয় মোহনবাগান বা ইস্টবেঙ্গল, এটা হবেই। এবং খেয়াল করে দেখুন, কখন হয় বাঙালি মোহনবাগান বা ইস্টবেঙ্গল? যখন কিন্তু ভালো করে তারা সমস্ত বিষয় আশয় বুঝে উঠতে পারেনি, পারিপার্শ্বিকও ভালো করে বোঝে না, আবেগটা তখন থেকে ঢুকে যায়। এবং সেই আবেগ কোনো যুক্তি মানে না, কোনো কারণ মানে না, হয়তো জাস্ট একটা কোনো ট্রিগার পয়েন্ট থেকে, হয়তো কাউকে ভালো লেগেছে, বা কোনো এক কাকা, দাদা, বাবা, বংশগত, এরকম যে কোনো কারণ থেকে তারা মোহনবাগান হয়ে যায় অথবা ইস্টবেঙ্গল হয়ে যায়। গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। রাজনৈতিকভাবে তারা কোনো দলের হয় যখন জ্ঞান বুদ্ধি পরিপক্ক হয়, কিন্তু তখন তারা কি হয়, ওই কংগ্রেস, সিপিএম, মানে বাম, বিজেপি, তৃণমূল। এবার একটা জিনিস খেয়াল করে দেখুন, কংগ্রেস থেকে তৃণমূল, বিজেপির থেকে কংগ্রেস, বিজেপির থেকে তৃণমূল, তৃণমূল থেকে বিজেপি, এই সমস্ত তো আকছার হচ্ছে, যখন তখন দল বদল হচ্ছে। মোহনবাগান থেকে ইস্টবেঙ্গল, ইস্টবেঙ্গল থেকে মোহনবাগানে ফুটবলাররা যায়। সমর্থকদের কোনো দিন দেখেছেন ইস্টবেঙ্গল থেকে মোহনবাগান বা মোহনবাগান থেকে ইস্টবেঙ্গলে যাচ্ছে? এটা জীবনে বদলায় না, এটা এক অদ্ভুত আবেগ। এই আবেগের সঙ্গে প্রতিবাদ মিশেছে, আর তাই সেটা একটা বাড়তি উন্মাদনায় পরিণত হয়েছে, ইউফোরিয়া, পাবলিক ইউফোরিয়া। এই জনগণের মধ্যে যখন এই উন্মাদনাটা ছড়িয়ে পড়ে না, একটা স্বতঃস্ফূর্ত আবেগ, প্রতিবাদ, এই সব কিছু মিলেমিশে যেটা তৈরি হয়, সেটা অভিঘাতটা মারাত্মক, সামলানো খুব কঠিন, দ্রুত ছড়ায়, মুখে মুখে ছড়ায়, প্রাণে প্রাণে ছড়ায়। পুলিশ খেলাটা বাতিল করেছিল কেন? কারণ পুলিশ এই আবেগটাকে ভয় পেয়েছিল, বা সরকার আবেগটাকে ভয় পেয়েছিল। হয়তো মনে হয়েছিল মাঠের মধ্যে প্রতিবাদটা এমনভাবে উঠবে, তাতে দুটো কাণ্ড হতে পারে। এক, আবেগ মাত্রা ছাড়া হলে বিস্ফোরণ ঘটে, সেটা আইন শৃঙ্খলার পরিস্থিতি খারাপ করে দিতে পারত। দুই, ফুটবল মাঠে প্রতিবাদ, এটা কিন্তু গোটা বিশ্বের যে কোনো জায়গায় হোক, কিন্তু সেটা বাকি বিশ্বটায় ব্যাপক প্রচার পেয়ে যায়। একটা মাঠ এক সুরে কথা বলছে, একটা মেয়ের জন্য আবেদন করছে, বিচার চাইছে, এটা গোটা বিশ্বে কি পরিমাণ আলোড়ন ফেলবে ভাবতে পারছেন? এই আলোড়ন অন্য জায়গায় ওঠা মানে তার অনুরণনটা চারপাশে ছড়িয়ে যাওয়া মানে তো সরকারের ওপরেও চাপ। তাই কি এই ম্যাচটাকে বাতিল করে দেওয়া হয়েছিল, গোড়াতেই থামিয়ে দেওয়া। কিন্তু গতকাল বিধাননগর পুলিশ প্রেস কনফারেন্স করে জানিয়ে দিয়েছে তারা অন্য কারণে এই ডার্বিটা বাতিল করেছে। জানেন তো, ডার্বিতে নাকি অস্ত্রশস্ত্র নিয়ে পরিকল্পিত হামলার ষড়যন্ত্র হয়েছে। সুনির্দিষ্ট তথ্য আসার পরেই তারা খেলা বাতিলের সিদ্ধান্ত নেয়। এই ঘটনার মানে কি সেই সুনির্দিষ্ট তথ্য, সেটা বোঝাতে গিয়ে পুলিশ অডিও ক্লিপ প্রকাশ করেছে দুটো। সেই অডিও ক্লিপ আমরা শুনেছি, তাতে বলা হচ্ছে যে সংঘাতের, বেশ অস্ত্রশস্ত্র নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে, সেই সংঘাতের পরিস্থিতি তৈরি করতে হবে, এটা বলা হচ্ছে। শুনে যখন শুনছিলাম তখন একটু অবাক লাগছিল, যে একটু অবাঙালি টান যেন রয়েছে। সে যাই হোক, পরে সেই অডিও ক্লিপের সূত্র ধরে পুলিশ দুজনকে গ্রেফতার করেছে, এবং পুলিশের বক্তব্য এরা নাশকতার ছক কষছিল। ওই মোহনবাগান ইস্টবেঙ্গল সমর্থকদের ভিড়ে মিশে নাশকতা করার উদ্দেশ্য ছিল, মানে সেইটাকেই ভুল বলে ধরছে পুলিশ, এবং সেটাকে থামানোর জন্যই এই খেলাটা বাতিল হয়েছে,
এইটা পুলিশের বক্তব্য। পুলিশের বক্তব্যে অনড়, পুলিশের জায়গায় ঠিক আছে। আমাদের জাস্ট একটাই প্রশ্ন, পুলিশ কি কারণ হাতড়ে বেড়াচ্ছে? যত ছেলে আর মেয়ে যখন হাতে অস্ত্র নিয়ে নেবে না, হাতে অস্ত্র মানে বুঝে নাও। আমাদের একটা কনসার্ন ছিল যে এই ধরনের যদি সিনারিও একটা তৈরি হয়, তাহলে সাধারণ যারা ফুটবল লাভার্স আছেন তাদের সেফটি এবং সিকিউরিটিটাকে মাথায় রেখে আমরা এই ম্যাটারটা আস্তে আস্তে টেক আপ করি ডার্বি কমিটির সাথে। আর আজকের এই ম্যাচটাকে আমাদের আপামর জনতাকে আমি নিবেদন করব, রিকোয়েস্ট করব, আজকে যেন কেউ এখানে জমায়েত না করে। হয়তো লোকজন পিসফুল প্রোটেস্ট করার মানসিকতা নিয়ে আসছে, কিন্তু তার মধ্যে বেশ কিছু বিশৃঙ্খল লোকজন ঢুকতে চলেছে। আমরা যেটা আপনাদের শুনিয়েছি, এছাড়া আমাদের কাছে আরও অনেক এরকম অডিও ক্লিপস আছে, আমরা অনেক ইনফরমেশন পেয়েছি। আজকে একটা অডিও ক্লিপ এসে, সেই অডিও ক্লিপের সত্যতা কি আছে? আজকে যদি কোনো অডিও ক্লিপ আসে, সেই অডিও ক্লিপ সত্যতা যাচাই করার জন্য তো ডিপার্টমেন্ট রয়েছে, ফরেন্সিক্স রয়েছে। তুমি সেই অডিও ক্লিপ ফরেন্সিকে পাঠিয়েছো? সেই ফরেন্সিকে সেই অডিও ক্লিপ পাঠালে মিনিমাম 45 days to 60 days সময় লাগে সেই অডিও ক্লিপ ভেরিফাই করার জন্য। কোন নাম্বার থেকে কলটা জেনারেট হচ্ছে সেটা দেখার জন্য স্বরাষ্ট্র মন্ত্রকের পারমিশন লাগে, যে সার্ভিস প্রোভাইডারদের কাছ থেকে সেই কল ডিটেলসটা নেওয়ার জন্য। এই ক্লিপ নিয়ে আরজি করের ঘটনায় যে সমস্ত হট্টগোল হচ্ছে, তার বেলায় বলছে ক্লিপটা মিথ্যে, আর এই ক্লিপটা সত্যি হয়ে গেল, এই অডিও ক্লিপটা সত্যি হয়ে গেল। এই দ্বিচারিতাটা কেন? সরকারের প্রশাসনের সম্পূর্ণ তার কেটে গেছে, উইচ হান্টিং করে বেড়াচ্ছে। কারা কি বলেছেন, কে কি পোস্ট দিয়েছে, কে ওখানে উপস্থিত ছিল, কে মঞ্চে বক্তৃতা করছিল, কে দুটো মিছিলে হেঁটেছে, এখন সব ধরে ধরে বাড়িতে ডাক পাঠাচ্ছে যে তোমরা এসো, এই করে ভয় দেখানোর চেষ্টা করছে। ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া, গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। দেখুন, এই অডিওটা শোনার পর জাস্ট একটা কথা মনে হচ্ছিল, যে যে কারণের জন্য পুলিশ বাতিল করেছে, খুব ভালো করেছে পুলিশ, স্বতঃপ্রণোদিত হয়ে এবং উদ্যোগী হয়ে, কোনো রকম ঝুঁকি নেয়নি, খুব ভালো। কিন্তু ধরুন এই অডিও না আসে যদি, তারপর এই আলোচনা না করে কেউ যদি অস্ত্র নিয়ে ওই মাঠে ঢুকতে চান, ঢুকতে পারবেন? পুলিশের তো আজকাল বিভিন্ন রকম ব্যবস্থা রয়েছে, বিশেষ করে এরকম বড় ম্যাচগুলোর ক্ষেত্রে ওই মেটাল ডিটেক্টর থেকে শুরু করে সমস্ত রকম ব্যবস্থা থাকে লোকজনকে পরীক্ষা করে করে ঢোকানোর। কোনো ঝুঁকি তো নেওয়া হয় না, কারণ আজকাল ফুটবল মাঠে বহু কিছু বাতিল, কিচ্ছু নিয়ে ঢুকতে দেওয়া হয় না। এবার তাহলে আলাদা করে সব ম্যাচই তো বাতিল হয়ে যেতে হয়, সেটা তো হয়নি। এটা হচ্ছে 1 নম্বর। দ্বিতীয় নম্বর, ওই ম্যাচটায় গণ্ডগোল হতে পারত, কেউ নাশকতা করতে পারত, এই আশঙ্কার জায়গা থেকে পুলিশ তার পরের দিন যুবভারতীর সামনে জমায়েতটাকে নিষিদ্ধ করেছে। অর্থাৎ তাদের মনে হয়েছে ঠিক যেরকমভাবে মাঠে নাশকতার প্ল্যান করা হয়েছিল সেটা তো ভেস্তে দিয়েছে পুলিশ, ম্যাচটাই বাতিল করে দিয়েছে। এবার সেই নাশকতাকারীরা কোথাও যদি এদের পেছন ঢুকে এখানে কোথাও যুবভারতীর সামনে নাশকতা করে দেয়, সেই জন্য যুবভারতীর সামনে তারা এই জমায়েতটাকে কোথাও গিয়ে বাতিল করতে চেয়েছিলেন। এটাও খুব ভালো চিন্তা। পুলিশ তাহলে দেখুন কোথাও গিয়ে সার্টিফাই করে দিচ্ছে যে তারা চাইছেন যে এই যে শান্তিপূর্ণ একটা প্রতিবাদ, সেটা যাতে বদনাম না হয়। পুলিশের এই ভূমিকাটা কিন্তু অত্যন্ত কি বলবো, সমর্থনযোগ্য এবং সাধুবাদযোগ্য। মুশকিল হচ্ছে পুলিশ যে এই প্রতিবাদকে এরকম কলঙ্ক মুক্ত রাখার চেষ্টা করছে, সেটা আবার সবার পছন্দ হবে তো? এত রকম কি বলবো দ্বিমুখী জিনিসপত্র এবং পরস্পর বিরোধী জিনিসপত্র দেখছি না, যে পুলিশ চাইছে এই আন্দোলনগুলো কোথাও গিয়ে কলঙ্কিত না হোক, কিছু লোক এই ফাঁকে ঢুকে গণ্ডগোল না করে দিতে পারুক। সেই পুলিশই আবার বিভিন্ন জায়গায় যারা প্রতিবাদে মুখর হচ্ছেন তাদের ইধার উধার একটু হলেই নোটিশ পাঠিয়ে দিচ্ছে, তুলে নিয়ে যাচ্ছে।
এ কি কাণ্ড বলুন তো, এ তো বোধবুদ্ধির অযোগ্য হয়ে যাচ্ছে ক্রমশ, ব্যাপারটা তো ক্রমশ জটিল হয়ে যাচ্ছে। আরে আমাদের ব্রেনের ওপর ট্যাক্সেশনেরও তো একটা লেভেল আছে। এই যে তিলোত্তমার খুন আর ধর্ষণের কথা জানাজানি হওয়ার পর থেকে দেখছি এই অডিও ক্লিপ জিনিসটা বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার, সেই বলেছিল না সোনার কেল্লাতে, হাজার হাজার ডক্টর হাজরা, হ্যাঁ সেরকম হাজার হাজার অডিও ক্লিপ ঘুরে বেড়াচ্ছে। তার মধ্যে কিছু কিছু অডিও ক্লিপ আবার নিয়মিত আপডেট করা হচ্ছে, মানে প্রথম যে ভার্সানটা বেরিয়েছে তার পরের ভার্সানটায় পরের আপডেটটা যোগ করে দেওয়া হয়েছে। এই একটা জিনিস খেয়াল করে দেখলাম, জানেন তো, এইসব অনেকগুলো অডিও ক্লিপ চারপাশে আসছে, শোনালো পুলিশ, দেখলেন, আমরাও বাকিগুলো শুনেছি। অডিও ক্লিপগুলো শুনলে ঠিক মনে হচ্ছে, জানেন তো, লালকেল্লায় প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন। মানে কেউ একজন বলছে তো বলেই যাচ্ছেন, উল্টো দিকে অসংখ্য নির্বাক মুখ অথবা কেউ নেই, কাকে বলছেন, উল্টো দিকে কে রয়েছে কেউ জানে না। যার সঙ্গে কথা হচ্ছে সে হ্যাঁ হু হা না হ্যাঁ না কিচ্ছু করছে না। আরজি কর নিয়ে ছড়িয়ে পড়া অডিও ক্লিপ আর এই বড় ম্যাচকে ঘিরে যে অডিও ক্লিপগুলো হাতে এসেছে বলে পুলিশ বলছে, এই দু ধরনের অডিও ক্লিপের মধ্যে কোনো সম্পর্ক নেই তো, এর পেছনে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা নেই তো। খেয়াল করে দেখুন, ওই আরজি কর কাণ্ডে যে অডিও ক্লিপগুলো ঘুরে বেড়াচ্ছে সেগুলোর বিরুদ্ধে, মানে সেগুলো যারা শেয়ার করছেন বা সেটার পেছনে কে রয়েছেন পুলিশ খোঁজার চেষ্টা করছে, সতর্ক করছে, ব্যবস্থা নিচ্ছে বা নেওয়ার কথা বলছে। আর এই বড় ম্যাচের কেন্দ্র করে যে অডিও ক্লিপ সেটা পুলিশই শুনিয়ে দিচ্ছে। আরও একটা কথা, পুলিশ এই অডিও ক্লিপের সূত্র ধরে তড়িঘড়ি এই যে দুজনকে ধরে ফেললো, এটাকেই ডার্বি বাতিলের কারণ বলে তুলে ধরলো। এর কারণ কি বলুন তো? ডার্বি বাতিলের যুক্তিগ্রাহ্য কারণের কি অভাব পড়িয়েছিল? এর থেকে তো দুটো জিনিস প্রমাণ হয়ে গেল। 14ই আগস্ট রাতে মানুষের শান্তিপূর্ণ প্রতিবাদের মধ্যেও তার মানে পরিকল্পনা মাফিক লোক ঢুকিয়েছিল কেউ, তার মানে পুলিশের ইন্টেলিজেন্স তখন ফেল করেছিল, এটা পুলিশই স্বীকার করে নিল। দেখুন, অডিও ক্লিপ ভাইরাল হওয়ার পেছনে কোনো সংগঠিত পরিকল্পনা যদি নাও থাকে, কাল মোহনবাগান ইস্টবেঙ্গল মোহামেডানের যৌথ প্রতিবাদের পর প্রতিবাদীদের ওপর কিন্তু সংগঠিত জুলুমের অভিযোগ উঠেছে। যেখানে যেখানে দেখা গেছে যে ওই মোহনবাগান ইস্টবেঙ্গল জার্সি পরে লোকজন ঘুরছে, সেখানেই নাকি পুলিশ সক্রিয় হয়ে উঠেছে। কোনো মানে আছে? এ তো নাগরিক অধিকারের ওপর হস্তক্ষেপ। কালকের প্রতিবাদের যে ছবিটা সব থেকে বেশি নজর কেড়েছে, সব থেকে বেশি ভাইরাল হয়েছে, সেটা হলো এই ছবিটা। এক মোহনবাগান সমর্থকের কাঁধে চড়ে এক ইস্টবেঙ্গল সমর্থকের প্রতিবাদের এই ছবি। অভিযোগ কি জানেন? এই ছবিতে যাকে দেখা যাচ্ছে ওই মোহনবাগান সমর্থক, তার দোকান নাকি জোর করে বন্ধ করে দেওয়া হয়েছে। দক্ষিণ কলকাতার হালতুর বাসিন্দা এই মোহনবাগান সমর্থক আজ TV9 বাংলাকে জানিয়েছেন, কাল রাতেই নাকি তাকে হুমকি দেওয়া হয়। আচ্ছা, একটা কথা বলুন তো, একটা অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন, একটা মেয়েকে ধর্ষণ আর খুনের বিচার চেয়ে যারা প্রতিবাদে মুখর হলেন, কাদের বিরুদ্ধে? না সেই ধর্ষক খুনিদের বিরুদ্ধে। দাবি কাদের কাছে? সরকারের কাছে, পুলিশ প্রশাসনের কাছে, CBI-এর কাছে। কি দাবি? সুবিচার। কোনো রাজনৈতিক বার্তা নেই, কোনো হুমকি নেই, কোনো দেশ নেই, কোনো শ্লেষ নেই, একটা দাবি। তাতে যারা আন্দোলনে সামিল হলেন তাদের হুমকি পেতে হচ্ছে। কে হুমকি দিচ্ছে? এটা খোঁজ করার দায় নেই কারুর। প্রতিবাদ করলে যদি দোষ হয় তাহলে তো মহা গোলমেলে বিষয়। বললাম না, সব পরস্পর বিরোধী ঘটনা এমনভাবে আসছে, সব তো গুলিয়ে যাচ্ছে মশাই। কি কোনটাকে ধরবো, কোনটা কি? এক যাত্রায় পৃথক ফল বলে একটা কথা হয়, এ তো সব যাত্রায় সবই পৃথক। তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায়ও তিলোত্তমার ঘটনায় প্রতিবাদী, মানে চরম প্রতিবাদী, তিনি সবার আগে ফাঁসির দেওয়া হোক বলে দাবি তুলেছেন। শুধু মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এনকাউন্টারকে আইন সিদ্ধ করার কথা বলেছেন। এই ববি হাকিম, অরূপ বিশ্বাস, সবাই লাইভ দিয়ে সবাই ফাঁসি চেয়েছেন এবং প্রকাশ্যে ফাঁসি চেয়েছেন। ভাবুন,
এগুলো তো কোনোটাই মানে কোথাও সংবিধান সম্মত নয়, সংবিধান বিরোধী বক্তব্য রাখছেন, অথচ যারা এই সংবিধান মেনে আবেগটাকে প্রাধান্য দিয়ে এমন কিছু দাবি তুলছেন যাতে ভবিষ্যৎ প্রজন্মটা, সমাজটা একটু ঠিকঠাক থাকে, তাদের হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ উঠছে। তৃণমূল নেতারা ধর্ণা দিচ্ছেন, মিছিল করছেন, সব দোষ করছেন নাকি? দেখুন, রাত দখলের আন্দোলন থেকে শুরু করে কালকের এই খেলা পাগল মানুষজনের প্রতিবাদ, সব জায়গায় যে স্বতঃস্ফূর্ত ভিড় চোখে পড়েছে, সেই ভিড় কি শুধু রাজ্যের বিরোধী দলের কর্মী সমর্থকদের? এটা তো বুঝতে হবে, ভাবতে হবে। ওই জন্যেই তো মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান, তাদের কাছে এই আবেগটা অনেক বড়, আলাদা। এদের মধ্যে সব ভাগাভাগি থাকতে পারে, ডিভাইডেড বাই পলিটিক্স, ইউনাইটেড বাই ফুটবল, এক্ষেত্রে ইউনাইটেড বাই প্রতিবাদ, প্রোটেস্ট, জাস্টিস। রাতারাতি কি রাজ্যে মানে এই দেখছিলাম চারপাশে এত এত মানুষ বেরিয়ে এসছেন না, সমস্ত মানুষ রাস্তায় বেরিয়ে এসেছিলেন, তো সেই 14 তারিখ রাত্রির থেকে পর পর বেরোচ্ছেন। এগুলো সব যদি শুধু বিরোধী দলের কর্মী সমর্থক হন, তাহলে কি হবে বলুন তো? মানে তাহলে তো কার কার চিন্তা, কোথায় কোথায় চিন্তা, ভাবতে পারছেন? বুঝতে হবে যে রাতারাতি এ রাজ্যে এত বিজেপি, সিপিএম সমর্থক সব তৈরি হয়ে গেল। এদের মধ্যে তো আসলে তৃণমূলের সমর্থকও থাকতে পারেন কেন, আছেন। এর মধ্যে তৃণমূল সম্পর্কে যাদের দুর্বলতা আছে, সক্রিয় কর্মী নন কিন্তু তৃণমূলকে সমর্থন করেন, সমর্থক আছেন। কিন্তু কালকের প্রতিবাদ, সেটার মধ্যে তো কোনো রাজনৈতিক সংঘাত ছিল না, ছিল সবুজ বেরুন, লাল হলুদ আর সাদা কালো পতাকার এক হয়ে যাওয়া একটা প্রতিবাদ। ফুটবল মাঠের সংঘাতও সেখানে অনেক দূরে দাঁড়িয়ে হাততালি দিচ্ছিল। আর একটা জিনিস ছিল জাতীয় পতাকা। তাহলে এই ফুটবল ফ্যানদের ওপরে যে আক্রমণ নেমে এলো, ফুটবল ফ্যানদের ওপর যে বিভিন্নভাবে দায় চাপিয়ে দেওয়া হলো, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো, ওখান থেকে ফিরে যাওয়ার পরে বিভিন্ন জায়গায় তাদের হেনস্থার শিকার হতে হলো, রাস্তার মধ্যে মোহনবাগান, ইস্টবেঙ্গলের জার্সি পরে গেলে যারা দাঁড় করিয়ে আটকে দিল, তারা কারা? ওই যে ছবিটা যেটাতে আমি কাঁধে নিয়ে রয়েছি, খেয়াল করে দেবেন আমার চোখ থেকে অল্প অল্প করে জল পড়ছে। আমার মনে হয়েছিল ভাইকে কাঁধে নিয়ে স্লোগানটা দিলে আরও একটু মানে জোর হবে, শক্তি হয়, মানুষ দেখুক। মাঠের বাইরে যদি কোনো অন্যায় অবিচার হয়, সেখানে লাল হলুদ সবুজ বেলুন সবসময় একই সাথেই থাকবে, সেখানে কোনো আলাদা কোনো জায়গা নেই। আমরা সবাই আমাদের বোনের জন্য গেছিলাম, আমার দিদির জন্য গেছিলাম, আমাদের যারা আটকাচ্ছিল তাদের মা বোনের জন্য গেছিলাম, আমাদের সাথে সাথে যে আমাদের ফ্যামিলি গেছিলো তাদের জন্য গেছিলাম, আমরা সবার জন্য গেছিলাম কালকে। হ্যাঁ, আমি মানে কালকে আসলে আমার দোকানে রাত্রেবেলা একজন মানুষ আছে, উনি বলেন যে তুমি কালকে থেকে দোকান লাগাবে না। আমাকে একটা অপরিচিত লোক, আমি তাকে চিনি না, আমার কাছে বলেছিল তুমি কালকে দোকান লাগাবে না, কালকে থেকে দোকান লাগাবে না। জানি না কাল কি করতে পেরেছি কিংবা কিছু বিচার কবে পাবো কি পাবো না, বাট আমাদের বাংলা ফুটবল দেখিয়ে দিল যে আমরা যদি একসাথে দাঁড়াই, কোনো বাধাই কিছুই আমাদের আটকাতে পারে না। কাল যারা প্রতিবাদে সামিল হয়েছিলেন সেই সমর্থকরা বলছেন বাড়ি ফেরার পর নাকি বহু প্রতিবাদীকে স্থানীয় থানার থেকে ডেকে পাঠানো হয় বা আটক করা হয়। আমার কথা তো একটাই, প্রতিবাদ কিন্তু বালির মতো, জানেন তো, হাতে মুঠো করে শক্ত করে ধরার চেষ্টা করলে লাভ হয় কি? হাতের মুঠোয় যতই বালি নিন না, মুঠো যত শক্ত করার চেষ্টা করবেন, দেখবেন বালি আঙুলের ফাঁক দিয়ে বেরিয়ে আসছে, কিছুতেই ধরে রাখা যাচ্ছে না। তিলোত্তমার বিচারের দাবিতে যারা সামিল হয়েছেন তারা তো সমাজের কোনো নির্দিষ্ট শ্রেণী নন। তিলোত্তমার বন্ধুরা প্রথমে আন্দোলনে সামিল হয়েছেন, আর তারপর কারা সামিল হয়েছেন? আপনার আমার বাড়ির মেয়েরা। একটা ছবি এখানে দেখাবো না, মানে বাচ্চাদের ছবিগুলো, এই সমস্ত জটিল বিষয়ে নাই বা জড়ালাম, কিন্তু ছবিটা আমার মনের মধ্যে রয়ে গেছে। আমার ধারণা আপনারা যারা ওই সোশ্যাল মিডিয়ায় রিলসগুলো দেখেছেন, আপনাদের মনের মধ্যেও রয়ে গেছে। একটা বাচ্চা মেয়ে, এইটুকুনি বাচ্চা,
কত হবে? 3, 4। বাচ্চাটা আই ওয়ান্ট জাস্টিস বলতে বলতে অন্ধকারের মধ্যে দিয়ে হেরে যাচ্ছে। পাশে তার আত্মীয় স্বজন ডেফিনেটলি রয়েছে, কিন্তু ওইটুকুনি বাচ্চা হয়তো কিছু না বুঝেই বলছে। কিন্তু আমাদের কত লোকের কথা বলছে বলুন তো, কত বড় একটা কথা বলছে। আজকে সে হয়তো বোঝেনি, কিন্তু ভবিষ্যতে তো ডেফিনেটলি যখন তার জ্ঞান বুদ্ধি হবে তখন সে বুঝতে পারবে কত বড় একটা দাবিতে ওই ছোট্ট মেয়ে হিসেবে সে আন্দোলনে সামিল হয়েছিল। এটা আন্দোলনই, কারণ অসতি পর বাড়ির মায়েরা যখন বেরিয়ে এসছেন, আমাদের দিদারা যখন বেরিয়ে এসছেন, কেন বেরিয়ে এসছেন? তারা আন্দোলন করতে পারেন, তারা আন্দোলনে সামিল হতে এসছেন। এটাই ইন্টারেস্টিং, এটাই সব থেকে বড় কথা। মেয়েরা 14ই আগস্ট রাতে রাস্তায় বেরিয়েছে, আর কাল ফুটবল পাগল ছেলেমেয়েরা এর প্রতিবাদ করেছে। আজ কলকাতা হাইকোর্টের আইনজীবীদের একটা অংশ প্রতিবাদ মিছিল করেছে। আজ কলকাতা দেখেছে চিকিৎসকদের মিছিল। কুণাল সরকার আর সুবর্ণ গোস্বামী, এই 2 চিকিৎসককে আজ লালবাজারে ডেকে পাঠানো হয়েছিল। তার মানে শুধু ফুটবল সমর্থক নয়, প্রতিবাদী চিকিৎসকদেরও ডেকে পাঠানো হলো। মানে প্রতিবাদ করলে তো জেলে যেতে হবে, ডাকা হবে, এরকম একটা ভয় লোকজনের মধ্যে কেউ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে নিশ্চয়ই। এবার দেখুন, যেভাবে অভিযুক্ত দাগী আসামিকে তলব করা হয়, ঠিক সেইভাবে 2 প্রতিষ্ঠিত ডাক্তারকে লালবাজারে ডেকে পাঠিয়েছিল কলকাতা পুলিশ। তাদের অপরাধ কি? তাদের দুজনের সোশ্যাল মিডিয়া পোস্টে নাকি আপত্তিকর উপাদান খুঁজে পাওয়া গেছিল। কি উপাদান পাওয়া গেছিল? কিন্তু তার থেকেও বড় কথা, তাদের কাছ থেকে এক্সপ্লানেশন খুঁজতে গিয়ে কলকাতা পুলিশ কোন এক্সপ্লানেশন পেল বা কোন বার্তা পেল, সেটাও কিন্তু দিনের শেষে খুব ইম্পর্টেন্ট হয়ে উঠল। সরকার ঠিক কাজ করেনি, এখনো সময় আছে। সরকার দাঁড়িয়ে এসে যদি বলে যে আমরা যা করেছি ঠিক করিনি, তাহলে পরেও আমার মনে হয় এই ঘোরালো পরিস্থিতির থেকে সবাই আমরা রাজ্যের মানুষ বেরিয়ে আসতে পারি। পদক্ষেপগুলোই তো কণ্ঠরোধ করা, শুধু চিকিৎসকদের নয়, সামগ্রিকভাবে মানুষের কণ্ঠরোধ করার চেষ্টা। পুলিশ দিয়ে সাধারণ মানুষের যে দাবি, সেই দাবিকে এভাবে দমিয়ে রাখতে পারা যায় না। বহু উদাহরণ আছে ইতিহাসে এবং সাম্প্রতিককালের ইতিহাসেও, যে সেগুলো করতে গিয়ে পরিচালকরা বিপদে পড়েছে। চিকিৎসকদের কোথাও মনে হচ্ছে যে দোষীদের আড়াল করা হচ্ছে। একটা গ্রুপ অফ যারা জড়িয়ে আছেন তারা দোষীদের আড়াল করার চেষ্টা করছেন। বিচার চাই, আমরা আর কিছু চাই না, রাজনীতি চাই না। সুনামধন্য হচ্ছে চিকিৎসককে ডেকে তাদেরকে দমিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই ফলটা বিপরীত হবে। যতটা আন্দোলনটাকে দমানোর চেষ্টা করবে, তত বেশি আন্দোলন বাড়বে। যত দুষ্কৃতীদের পক্ষে আমাদের রাজ্যের কর্তৃপক্ষ দাঁড়াবে, পুলিশ কর্তৃপক্ষ দাঁড়াবে, তত বেশি মানুষ ঢলের মতন নামবে ওদের বিরুদ্ধে। ওরা লিখেছেন যে তার কাছে কিছু এভিডেন্স আছে কিনা, তাদের কাছে এভিডেন্স থাকলে তারা স্বতঃপ্রবৃত্ত হয়ে দিতেন। কিন্তু বিচ্ছিন্নভাবে 2জন চিকিৎসককে কেন ডেকে পাঠানো হলো আমরা জানি না। আমরা বলতে চাই, আমরা সবাই কুণাল, আমরা সবাই সুবর্ণ, আপনারা চাইলে আমাদের সবাইকে জেরা করুন। শুনলেন কথাটা? একজন কুণাল সরকার, একজন সুবর্ণ গোস্বামীকে ডাকা হয়েছে, তার বদলে সবাই কুণাল সরকার, সবাই সুবর্ণ গোস্বামী হয়ে ওখানে হাজির হয়েছেন। হয়তো 2জনকে ভেতরে ঢুকতে দেওয়া হয়েছিল, বাকিরা বাইরে ছিলেন, কিন্তু বাইরেই থেকে যেতেন যদি তারা 2জন ভেতরেই থেকে যেতেন। এটা তো তাদের বক্তব্য থেকে পরিষ্কার। কারা এই কথাগুলো বলছিলেন? এই শুনলেন তো, প্রতিবাদকে দমিয়ে রাখা যায় না। তারা প্রত্যেকে নামি দামি চিকিৎসক। একটা গল্প মনে পড়ছে, জানেন তো? গল্প না, বাস্তব। জোসেফ স্টালিন যখন মারা যান না, তখন নাকি তাকে চিকিৎসা করার কেউ ছিল না, কারণ সেই সময় সোভিয়েত রাশিয়ার বিখ্যাত চিকিৎসকদের মধ্যে বেশিরভাগ ছিলেন ইহুদি। আর স্টালিন অভ্যুত্থানের ভয়ে তাদের নাকি সাইবেরিয়ার ক্যাম্পে পাঠিয়ে দিয়েছিলেন। মানে শোনা যায় অভ্যুত্থানের আশঙ্কায় চিকিৎসকদের তিনি বন্দি করে ফেলেছিলেন। এবার নিজে যখন অসুস্থ হন, গুরুতর অসুস্থ, তখন তাই জন্য নাকি তার চিকিৎসা করার কেউ ছিল না, ডাক্তার জোটেনি।
এসবই শোনা কথা। কিন্তু আজ যে সমস্ত ডাক্তার লালবাজারের সামনে জড়ো হয়েছিলেন তাদের আটকাতে লালবাজারের গেটে তালা ঝোলানো হলো। এবার যেদিন ডাক্তারের প্রয়োজন হবে তালা আটকাতে পারবেন তো? তালা খুলতে হবে কিন্তু তখন, এটা সবার মাথায় রাখা উচিত। এবং সবাই যদি গিয়ে ওই লালবাজারের সামনে বসে থাকেন তাহলে ওখানে তো শুধু স্টালিন, এখানে তো কোনো লোক চিকিৎসা পাবেন না। সেই চাপ, সেই ক্ষোভ, সেই বিক্ষোভ, সেটাকে সামলাবেন। দেখুন, কুণাল সরকার এবং সুবর্ণ গোস্বামীকে ওই তালা লাগানোর আগে ভেতরে ডেকে নিয়েছিল পুলিশ। তাদের সঙ্গে তাদের আইনজীবীরা শুধু ভেতরে ঢোকার পারমিশন পেয়েছিলেন। আর ঘণ্টাখানেক পর ওই দুই চিকিৎসক যখন লালবাজার থেকে বেরিয়ে আসছেন তখন তারা যা বললেন শুনে মনে হলো ওই ডাক্তারদের হয় মেকআপ আর্টিস্ট আর নয়তো কসমেটিক সার্জন বলে ভুল করেছিল পুলিশ, জানেন তো। প্লাস্টিক সার্জন ভেবেছিল হয়তো, কারণ কুণাল সরকার তো পরিষ্কার বলেছেন ভাবমূর্তি পুনরুদ্ধারে পুলিশ কর্তারা নাকি তাদের সাহায্য চেয়েছেন, মেকওভার চাইছেন আর কি। এমন ঘেটেছে এখন, মেকওভার ছাড়া কোনো গতি নেই। এবার পরিস্থিতি সামলাতে দেখুন, চিকিৎসকদের সহযোগিতা পুলিশ চাইতেই পারে, যে কোনো সময় যে কোনো নাগরিকের সহায়তা পুলিশ চাইতে পারে। কিন্তু পরিস্থিতি হাতের বাইরে চলে গেল কেন? কেন ভাবমূর্তি বদলের প্রয়োজনীয়তা হচ্ছে? সেই সমীক্ষাটা কি পুলিশ করবে না? পরপর লোকের অভিযোগ, সেগুলো কি তাদের দিকে চলে যাচ্ছে না, নাকি তারাও ভেতরে ভেতরে ক্ষোভে ফুটছেন? তাদেরও বাড়িঘর আছে, তাদেরও সন্তান আছে, সন্তানদের সামনে গিয়ে দাঁড়াতে হচ্ছে তো। আর যদি বাড়ি গিয়ে দেখেন বাড়িতে কেউ নেই, তার স্ত্রী, তার মা, তার মেয়ে, তারাও প্রতিবাদে সামিল হওয়ার জন্য কোথাও রাস্তায় চলে গেছেন, তখন সব থেকে বড় কি জানেন? কোনো কারণে যদি বাধ্যবাধকতার মাধ্যমে বোঝাটা এমন বেশি হয়ে যায়, এত চাপিয়ে দেওয়া হয় যে শিরদাঁড়াটা বেঁকে যেতে হয়, তাহলে কিন্তু একটা সময়ের পর পুলিশদের ভেতরেও কোথাও একটা রেজিস্ট্যান্স তৈরি হতে পারে। তিলোত্তমার ধর্ষণ আর খুনের পর হাসপাতাল কর্তৃপক্ষ আর স্বাস্থ্য দপ্তরের বিরুদ্ধে মানুষের ক্ষোভ তৈরি হয়েছিল, কারণ প্রাথমিকভাবে খুনকে তো আত্মহত্যা বলে চালানোর চেষ্টাটা ওটা হাসপাতালের তরফে করা হয়েছিল। কিন্তু তারপর মেয়ের দেহ দেখার জন্য তিলোত্তমার বাবা মাকে 3 ঘন্টা বসিয়ে রাখার মতো অভিযোগ যখন উঠল, তখনই তো প্রশাসনের ভূমিকা নিয়ে একটা সন্দেহের পরিবেশ তৈরি হয়ে যাওয়া শুরু হয়েছিল। সেই সন্দেহ কি আরও তীব্র হলো না যখন বাবা মার কাছ থেকে প্রায় হাইজ্যাক করে তিলোত্তমার দেহটা তড়িঘড়ি তুলে বাড়ি পাঠিয়ে দেওয়া হলো? আমরা তো লাইভ দেখিয়েছি আপনাদের। তিলোত্তমার বাবা মা যখন টালা থানায় ওখানে গাড়ি ঘিরে বিক্ষোভ হচ্ছে, আর তাদের বাড়ি সেটাও ঘিরে রয়েছে পুলিশ, আর সেখানে তিলোত্তমার দেহ ওই সববাহী গাড়িতে তালা বন্ধ বাড়ির বাইরে রাস্তায় পড়ে রয়েছে। এই ছবিগুলো তো রাজ্যের মানুষকে দেখার সুযোগ করে দিয়েছে, এগুলো দেখে প্রশ্ন তোলার সুযোগ করে দিয়েছে পুলিশ প্রশাসনই। এখানেই শেষ নয়, তারপর থেকে তো একের পর এক এমন সব কাণ্ড কারখানা করেছে, নিজেদেরই মিস্টেক বলতে হচ্ছে, ভুল স্বীকার করতে হচ্ছে। পুলিশ কমিশন নিজে করেছেন। এই অভিযোগ কিন্তু শুধু সাধারণ মানুষ করছে না, কারা করছে জানেন? তৃণমূল নেতারা। 14ই আগস্ট রাতে আরজি করে হামলা ঠেকাতে না পারা থেকে শুরু, গতকালের ডার্বি বাতিলের সিদ্ধান্ত, এই সব কটা সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলেছেন কুণাল ঘোষ, সুখেন্দু শেখর রায়রা। আজ ফিরহাদ হাকিম বলেছেন খেলাটা ক্যান্সেল করা ঠিক হয়নি। তার মানে ভুলের পাহাড়। এত ভুলের মাসুলের সঙ্গে পুলিশ আরও একটা ভুল যোগ করে দিল, ওই 2 চিকিৎসককে সমন পাঠিয়ে। কুণাল সরকার কি বলেছেন জানেন? বেরিয়ে এসে বলছিলেন এরপর আর কোনো চিকিৎসককে যদি সমন পাঠানো হয় তাহলে সেটাকে তারা ভালো চোখে দেখবেন না। তারা ভালো চোখে দেখবেন না মানে তারা যদি কোথাও গিয়ে ব্যবস্থা নেওয়া শুরু করেন তাদের মতো করে, কি ব্যবস্থা নেবেন তারা জানেন, কিন্তু কিছু ব্যবস্থা নেবেন না যদি ঠিক করেন, সেটাও তো আমাদের জন্য প্রাণঘাতী হয়ে যাবে। যদি তারা হাত গুটিয়ে বসে থাকেন, কি হবে ভাবতে পারছেন? ইমেজের ড্যামেজ কন্ট্রোল করতে পুলিশ যাদের ওপর ভরসা করছে,
তারাই পুলিশকে সতর্ক করছেন ভবিষ্যতে পুলিশ যেন নিজেই নিজের ইমেজটাকে বাঁচিয়ে রাখে। যারা মানুষের প্রাণ বাঁচান তারা যখন ইমেজ বাঁচানোর এত সুন্দর প্রেসক্রিপশন লিখে দেন, সেটা ধরা যাক নিখরচায় একটা ভালো প্রেসক্রিপশন, এটা মেনে চলা কিন্তু ভালো। ভয় কাঁপছে বলেই হচ্ছে, যারা যারা বিচার চেয়েছে, বিচারের দাবিতে লড়াই লড়ছে, তাদেরকে ডেকে পাঠাচ্ছে, কিন্তু যারা লড়ছে তারা তো জানে যে কি স্বাভাবিক। চিকিৎসকরা এক সময় প্রচুর হোম ভিজিট করতো, আমরা এখন লালবাজার ভিজিট করতে আসছি। যে জিনিসটা কথাবার্তার মধ্যে সেরে ফেলা যায়, সেই জিনিসটাকে লোককে সমন দিয়ে ইন্টিমিডেট করে জিনিসটাকে উত্তপ্ত করে কোনো লাভ নেই। আমাদের যে সামনটা সেটা আজকে ডিসমিস করে দিয়েছে পুলিশ, কারণ তার সেরকম কোনো ভিত্তি ছিল না। এই যে ব্যাপারগুলো যেটা ধীরে ধীরে খালি আগুনের মধ্যে ফোঁটা ফোঁটা কেরোসিন তেল ঢালা হচ্ছে, এটা আমাদের বন্ধ করতেই হবে। তারা তদন্ত এই যে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করতে ব্যর্থ হয়েছেন এবং মানুষের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছেন, তার কারণটা আপনাদেরই খুঁজে বের করতে হবে। এবং হচ্ছে যে আমাদের চিকিৎসক সমাজের যদি সাহায্য চান, অন্যভাবে চিকিৎসকদেরকে সমন পাঠিয়ে কিন্তু এটা হবে না, এইটা আমরা কড়াভাবে বলি। যাদের পোস্টে কোনো গন্ডগোল ছিল পুলিশ তাদের সতর্ক করছে, তাতে কি দোষ আছে? দেখুন, পুলিশ এতটাই লিবারাল যে কোনো, আমি নাম করছি না, কোনো ডাক্তারবাবু বেসরকারি হাসপাতালের প্রচুর খরচা করে অপারেশন করা হলো, অপারেশন করার পর দেখা গেল বুকের মধ্যে একটা গজ রয়ে গেছে, কদিন বাদে তাতে ব্যথা, প্রাণ যায়, তাকে আবার সরকারি হাসপাতাল পিজিতে এনে প্রাণ বাঁচাতে হলো। পুলিশ কিন্তু সেদিন সেই ডাক্তারবাবুকে অ্যারেস্ট করে আনেনি। যখন মানুষ ক্ষেপে উঠলো এর বিরুদ্ধে, মানুষ যখন এর প্রতিবাদ করতে শুরু করলেন, মাননীয় মুখ্যমন্ত্রী প্রমাদ করলেন। এর আগে হয়েছে, অনেকজন ডাক্তারবাবুদের বদলি করা হয়েছে, স্বাস্থ্যকর্মীদেরকে বদলি করার অর্ডার নিয়ে বের করা হয়েছে। আচ্ছা, গোটা বিষয় কি তাহলে তৃণমূলই এরকম একটা স্বতঃস্ফূর্ত প্রতিবাদের জায়গায় নিয়ে গেল? শুনছিলাম বক্তব্যগুলো, শুনতে শুনতে তো সেরকমই মনে হচ্ছিল। যেদিকে ইঙ্গিত করা হলো, যদি কেউ বলেন যাদের পরিবারের রুগীর সঙ্গে এরকম ঘটনা ঘটেছে তারা যদি থানায় যেতেন বা তারা যদি আইনের দ্বারস্থ হতেন, তাহলে পুলিশ কি ব্যবস্থা নিত না? অভিযোগ যাওয়ার পর যদি পুলিশ ব্যবস্থা না নেয়, তাহলে তো বলতে হবে পুলিশ তখনও তার সঠিক দায়িত্ব পালন করেননি। তাহলে কোনটা সঠিক দায়িত্ব পালনে কে কাকে উৎসাহিত করছেন, সেটার মধ্যেও একটা অদ্ভুত ধোঁয়াশা লাগছে না? এইটা হচ্ছে মুশকিল, জানেন তো। এই জন্যেই বললাম না, ওই বিপরীতমুখী বিভিন্ন জিনিসপত্রগুলো দেখুন, তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলের কিছু নেতার কিছু বক্তব্যে বিভিন্ন রকম আপনারা দিক দেখতে পাবেন, আবার মানুষের মন বুঝে সঠিক স্টান্সে, মানে একদম ঠিকঠাকভাবে খেলাটা শুরু করেছিলেন তো তৃণমূল নেত্রী। সবার আগে তিনি বুঝেছিলেন এই ঘটনার গুরুত্ব। সেই জন্যেই তো সাম্প্রতিককালে সমস্ত জিনিসে যেখানে সাজানো ঘটনা বলা হয়েছে, মিথ্যে বলা হয়েছে, যার বিরোধিতা করা হয়েছে, এই ঘটনায় তিনি কোনো রকম ধামাচাপা দেওয়ার চেষ্টা না করে তার বাবা মার সাথে কথা বলেছেন, পুলিশকে করা বন্দোবস্ত নিতে বলেছেন, পুলিশ কমিশনারকে পাশে নিয়ে অবিলম্বে দোষীকে ধরতে বলেছেন এবং দোষীর ফাঁসি ডিম্যান্ড করেছেন। এবং তার সঙ্গে আরেকটা জিনিস করেছেন, একদম প্রথম দিন তিনি সিবিআইয়ের কথাটা তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। এবার তার মানে তিনি কোথাও বুঝতে পেরেছিলেন যে এইটার গুরুত্ব, এটার অভিঘাত এতটা, এটাকে এতটাই গুরুত্ব দিয়ে এতটাই অ্যাগ্রেসিভলি ট্রিট করা দরকার। এবার তার মানে তখন সিবিআইয়ের কথাটাও তার মাথায় ছিল, এটাও তার মানে তার মাথায় ছিল যে এ রাজ্যে কোথাও গিয়ে তদন্ত ঠিকঠাক করা, মানে যদি একদম বলা যায় যে কোথাও গিয়ে বিশেষজ্ঞ তদন্তকারী এরকম বিষয়টা মাথায় আসে, তখন সিবিআইয়ের ওপরেই লোকে ভরসা করে। এটাও কোথাও গিয়ে তার মানে তিনি সার্টিফাই করে দিচ্ছিলেন। এবং খেয়াল করে দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ওই বলছিলাম এনকাউন্টারের কথা বলেছিলেন, অর্থাৎ দুজনেই মানুষের মনের কথা বলছিলেন, যা মানুষের মনে থাকে তার সবটা বলছিলেন। এই পর্যন্ত একদম ঠিক ছিল। কোথায় গিয়ে গণ্ডগোলটা হলো? গণ্ডগোলটা তো এই সন্দীপ ঘোষকে নিয়ে প্রথম হয়েছিল। এবার সেটার পর থেকে তৃণমূলের আর্ধেক বলছেন ডাইনে যাও, আর্ধেক বলছেন বাঁয়ে যাও,
আর কেউ বলছেন বাকি আধা মেরা পিছে আও। এইটাই তো দেখছি। দেখুন, যে সিবিআইয়ের কথা প্রথম তৃণমূল নেত্রীর মুখে এসছিল, সেই সিবিআইকে এখন আলটিমেটাম দেওয়া হচ্ছে, একদম টাইম লাইন বেঁধে দেওয়া হচ্ছে। এবার সেইটা নিয়ে অনেকে অনেক কথা বলছেন, বিরোধীরা বলছেন এগুলো অন্যায়, চাপ সৃষ্টি করা হচ্ছে। এখন এই সমস্ত বক্তব্য আসছে। আমি এই বক্তব্যকে সম্পূর্ণরূপে সমর্থন করছি, সর্বান্তকরণে সমর্থন করছি। কেন করছি? দেখুন, এইটা একটা চাপ সৃষ্টি করা হচ্ছে, একদম সত্যি কথা। যদি এই চাপের মুখে পড়ে সিবিআই সমস্ত তদন্তগুলো দ্রুত শেষ করে ফেলে এবং আসল লোককে বা লোকগুলোকে ধরে ফেলে, তাহলেই তো সব থেকে ভালো। কারণ ইতিপূর্বে সিবিআই যে তদন্তগুলো হাতে নিয়েছে সেগুলো নিয়ে কিন্তু দীর্ঘসূত্রিতার অভিযোগ আছে। সবাই করেছে, তৃণমূলও করেছে, বিজেপিও করেছে। ফলে আমরা চাই এক্ষেত্রেটা ওগুলোতে যা খুশি হচ্ছিল হোক, যেরম যা চলছিল চলুক, ওটা আমরা বলতে পারবো না। কিন্তু এটা তো আমাদের প্রাণের ইস্যু, আমাদের ঘরের একটা মেয়ে এবং আমাদের প্রত্যেকের ঘরের মেয়েদের সুরক্ষার বিষয়। ফলে আমরা চাই অত্যন্ত দ্রুত সমস্ত বিষয়টার নিষ্পত্তি হোক, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যায়। তাহলে তো এই যে লোকের মধ্যে যা গুজব ছড়ানো হচ্ছে, ক্ষোভ ছড়ানো হচ্ছে, পাবলিক ট্রায়াল হচ্ছে বলে অভিযোগ উঠছে, একে ওকে তাকে যে যার মতো করে দেখে দিচ্ছেন, সোশ্যাল মিডিয়ায় বিপ্লব হচ্ছে, কেউ কিছু বিপ্লব দেখলেই আবার বিপ্লবের গন্ধ পেয়ে নোটিশ পাঠানো হচ্ছে, ডেকে পাঠানো হচ্ছে, আটক করা হচ্ছে, কোনো কিছুই হবে না এই দাবির সঙ্গে। সুতরাং আমরা একদম সহমত। হয়ে যাক, বেরিয়ে যাক সব কিছু, এটাই তো মনে মনে সবাই চাইছেন। কিন্তু তার জন্য সময় কতটা লাগবে সেটা মুশকিল হচ্ছে, আদালত ঠিক করবে। কারণ এই তদন্তের দায়িত্ব আদালতই দিয়েছে। এবার কেউ যদি বলে হাই তলার মধ্যে আমার সামনে দোষীকে হাজির করো, তাহলে সিবিআই কি করবে? পুলিশই বা কি করতো? চোর চাই হোক না সে যে কোনো লোক, এই বলে বেরিয়ে পড়তো। মানে এই ব্যাপারটা কীরকম জানেন তো? ধরুন আপনি বাড়ির থেকে দিল্লি যাওয়ার জন্য বেরোলেন, আপনাকে সময় দেওয়া হলো মাত্র 1 মিনিট। আপনি কি করতে পারেন? খুব বেশি হলে বাড়ির সামনে ওই ভারতের ম্যাপটা বিছিয়ে দিয়ে দিল্লিটা আঙুল দিয়ে এরকম করে টাচ করতে পারেন, তার বেশি তো কিছু করতে পারবেন না। একটা শর্টকাট, একটা গোঁজা মিল, এর বাদ দিয়ে কিছু হবে না সেক্ষেত্রে। সেটা কি কেউ চাইছে? কে চাইছে জানি না, কিন্তু আমরা এটুকুনি জানি শুধু ওই চাপগুলোকে সিবিআই যদি তদন্তের নিষ্পত্তি করে দেয়, তাহলে তার থেকে ভালো কিছু হয় না। তখন কিন্তু জনগণ দুহাত তুলে সাধু সাধু করবে, বলবে তৃণমূল ভাগ্যিস ওই বিক্ষোভ সমাবেশগুলো করেছিল। এই আজকে বিভিন্ন জায়গায় তৃণমূল তারা বিক্ষোভ করেছে, ওই রাখি বন্ধনের উৎসব করেছে, কালকেও তারা করেছিল, সব জায়গাতেই চট জলদি পুরো বিষয়টা সিবিআই করে ফেলুক, ধরে ফেলুক, এরকম একটা ব্যাপার বলেছিল। ওই সিবিআইয়ের মানে পুলিশের জন্য যে ডেডলাইন ছিল, যার মধ্যে পুলিশটা কি সব শেষ করে ফেলতো তদন্ত, সেই সময়সীমাটা পর্যন্ত সিবিআই কি করলো না করলো, কেন করলো না, সেই নিয়ে এত যে বক্তব্য, সেই চাপ, সিরিয়াসলি বলছি, মনে হতো তখন ঠিক করেছিলেন। কিন্তু সেটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আরও কিছু কথা বলি, যে কথাগুলো আজকের দিনে না বললেই নয়। দেখুন, তদন্ত এই যে শব্দটা না, এটা খুব অসাধারণ একটা শব্দটা সন্ধি বিচ্ছেদ করলে কি হয় বলুন তো? তৎ যুক্ত অন্ত, মানে তার শেষ। তার মানে তদন্ত শেষ হবে, যে তদন্ত করছে সে শেষ করবে, এটাই এক্সপেক্টেড, নামটাতেই তার ইঙ্গিত রয়েছে। এবার তদন্তটা তদন্তই হোক, মানে শেষ হোক, সেটা সব পক্ষই চাইছেন। এই জায়গাটাতেই অনেকগুলো বিষয় এসছে। তৃণমূলের মানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, এরা ক্যাপিটাল পানিশমেন্ট চেয়েছেন, একজন ফাঁসি আর একজন এনকাউন্টার। আর তৃণমূলের আর কিছু নেতা, আর কয়েকজন, তারা কিন্তু এখানে থামেননি, প্রকাশ্য ফাঁসির দাবি তারা জানাচ্ছেন, প্রকাশ্য ফাঁসি।
এবার দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ফাঁসি, সুতরাং সেটার থেকে এগিয়ে দাবিটাকে আরও জোরদার করতে হবে। এটা ভেবেই ফিরহাদ হাকিম আর অরূপ বিশ্বাস প্রকাশ্য ফাঁসির দাবি জানালেন কিনা জানি না, কিন্তু প্রকাশ্য ফাঁসি বিষয়টা কি, তারা কোন চেয়ারে বসে আছেন, আইন গোটা বিষয়টাকে কোন চোখে দেখে, এবং ভারতে সংবিধান বলে কোনো বস্তু আছে না নেই, আর কোথায় গেলে এরকম কাণ্ড কারখানা ঘটতে পারে, এই বিষয়গুলো এই দাবি তোলার সময় তাদের মাথায় ছিল তো, নাকি মনে হয়েছিল একটু জোরদার করে তৃণমূল নেত্রীর কথাটাকেই সেকেন্ড করতে পারলে তাদের দায়িত্ব 100%-এর জায়গায় 200% শেষ? প্রকৃত দোষী শাস্তি হোক এবং আমরা ডিমান্ড করি তার ফাঁসির সাজা হোক। দ্বিতীয়ত, এটা আমার মনে হয় ব্যক্তিগতভাবে যে শুধু ফাঁসি নয়, একটা দৃষ্টান্তমূলকভাবে, যেটা অন্য অন্য দেশে আছে, আমাদের দেশে সে আইন নেই, যে জনসমক্ষে শাস্তি, জনসমক্ষে ফাঁসি। যারা জাস্টিস যে প্রতিবাদ করছেন তাদের সামনে যে বা যারা দোষী তাদের প্রকাশ্যে ফাঁসি হোক, প্রকাশ্যে তাদের ফাঁসি হোক, যাতে অদূর ভবিষ্যতে এই ঘটনা করার, এরকম নারকীয় এবং পাশবিক ঘটনা আর করতে কেউ সাহস না পায়। ফাঁসি, ক্যাপিটাল পানিশমেন্ট, এটা কখন দেওয়া হয়? যখন নৃশংস কোনো অত্যন্ত খারাপ ধরনের অপরাধ সংগঠিত হয়, তখনই তো দেওয়া হয়। তাহলে ভবিষ্যতে এইটাই যদি থিওরি হয়, মানুষের মন থেকে এই যাবতীয় এই ধরনের কিছু করার চিন্তা ভাবনাটাই একদম ভ্যানিশ করে দিতে হবে। তাহলে তো যাবতীয় ক্যাপিটাল পানিশমেন্টই এখন থেকে প্রকাশ্যে করতে হবে। এটা কোথায় হয়, কারা করে জানেন তো? গতকাল অরূপ বিশ্বাসের অনেক খোঁজ হয়েছিল জানেন তো, ওই ডার্বি বিক্ষোভ ছিল তো, তিনি রাজ্যের ক্রীড়ামন্ত্রী, তারপর সেই সমর্থকরা আক্রান্ত হয়েছেন, পুলিশ ধরে নিয়ে গেছে, তাকে যদিও খুঁজে পাওয়া যায়নি। তবে হ্যাঁ, এআইএফএফ সভাপতি, মানে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে ঘটনাস্থলে গেছিলেন, ওটা অবশ্য, এবং তিনি গিয়ে ওই আইনজীবী নিয়ে গেছিলেন, ছাড়িয়ে এনেছেন, এটা অন্য গল্প। কিন্তু অন্য দেশে প্রকাশ্যে প্রাণদণ্ডের প্রচলন বলে রয়েছে বলে যেটা বলা হচ্ছে, যে দাবি করা হচ্ছে, সেটাও বোধহয় সম্পূর্ণ সঠিক নয়। সৌদি আরব, ইরান, সোমালিয়া আর উত্তর কোরিয়ায় প্রকাশ্যে প্রাণদণ্ড দেওয়া হয়, আর তালিবানদের এলাকায় যে সময় ছিল ওই আইসিস, তখন তারা প্রকাশ্যে শাস্তি দিত। সে শাস্তির বিবিধ রূপ আছে আর কি, কখনো ঝুলিয়ে, কখনো ইট মেরে, কখনো গলা কেটে, ভ্যারাইটিস, কখনো বিভিন্ন রকম। 2023 সালের মে মাসের পর একমাত্র সোমালিয়াতেই প্রকাশ্যে প্রাণদণ্ড দেওয়া হয়েছে। শাহরুখ খানের একটা সিনেমা ছিল, মনে পড়ছে, ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি, ওই ছবিতে প্রকাশ্যে ফাঁসির মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, যে শেষ পর্যন্ত সেটা কার্যকর হয়নি। নানা পাটেকার, তার ক্রান্তিবীর সিনেমাটা মনে করুন, সেখানেও ওরকম একটা সিচুয়েশান তৈরি হয়েছিল, সেটাও হয়নি। সেই ছবিগুলো কিন্তু বেশ পুরনো, তার মানে সিনেমাতেও যে সিন লেখা বন্ধ হয়ে গিয়েছে, নেতারা তাই নিয়ে এখন টানাটানি করছেন। কিন্তু এটা আদালতে থাকলে বলতে হতো, পয়েন্ট টু বি নোটেড মাই লর্ড, আন্দোলনকারীদের কেউ কিন্তু প্রকাশ্যে ফাঁসির দাবি জানাননি। তারা কি চাইছেন? সুবিচার। আর সুবিচার তো 2 মিনিটের ওই মশলা নুডলস নয়, সেটা আন্দোলনকারীরা জানেন। সিবিআইকে এইগুলো বলার মধ্যে যে কীরকম একটা ওই দেখ কেমন লাগে গোছের ব্যাপার রয়েছে, তেমন কোনো সুপ্ত বাসনাও তো আন্দোলনকারীদের নেই। আর রাজ্যের ঘাট থেকে তদন্ত ভারটা সিবিআইয়ের ঘাড়ে চাপার পর সেই ভারটাকে আরেকটু ভারী করে দেওয়ার লোভ কি এই নেতারা ছাড়তে পারছেন না? এবার প্রশ্ন হচ্ছে, প্রকাশ্যে ফাঁসি দেওয়ার যে দাবিটা হচ্ছে, ফাঁসিটা হবে কার? আসল প্রশ্ন তো এই জায়গায়। দেখুন, ঘটনা প্রকাশ্যে আসার 12 ঘন্টার মধ্যে যে সঞ্জয়কে গ্রেফতার করা হয়েছে, ফাঁসিটা কি তার হবে? তার মানে সিদ্ধান্ত হয়ে গেছে সেই দোষী একমাত্র। ফিরহাদ হাকিম গতকাল এক অনুষ্ঠানে বলছিলেন যে তদন্ত কলকাতার পুলিশ তো অনেকটাই এগিয়ে দিয়েছে, এবার
সিবিআই চার্জশিট দাখিল করে দিক। এই দাবিটা তখনই কিন্তু যুক্তিসঙ্গত বলে মনে হবে যখন সঞ্জয়ই অপরাধী, এটার যাবতীয় তথ্য প্রমাণ পাওয়া যাবে। সঞ্জয়ের মুখ সিসিটিভিতে দেখা গেছে, এবার তার হেডফোন সেমিনার রুমে পাওয়া গেছে, কিন্তু সেমিনার রুমে দেহ উদ্ধার হয়েছে এ তো হাসপাতালের ওই টিম সন্দীপের দেওয়া তথ্য। সেই সন্দীপ ঘোষ প্রিন্সিপাল, তার পদ গেছে, নিয়মিত সিবিআইয়ের কাছে হাজিরা দিচ্ছেন, তার বক্তব্যে অসঙ্গতিও খুঁজে পেয়েছেন তদন্তকারীরা। নির্যাতিতার পরিবারের বয়ানের সঙ্গে মিলছে না। আর সঞ্জয়ও কলকাতা পুলিশের হাত ধরে সামনে আসা ওই ব্যক্তি, যে কলকাতা পুলিশের হাত থেকে তদন্তটা ছিনিয়ে সিবিআইয়ের হাতে দিয়ে দিয়েছে হাইকোর্ট। তাহলে সঞ্জয় যে অপরাধী সেটা তো নতুন করে যাচাই করে নিতে হবে। আর সেমিনার রুমেই যে অপরাধটা হয়েছে সেটাও তো প্রমাণ সাপেক্ষ। যে ঘরের দেওয়াল ভাঙা হলো সেখানে নাকি অন্য ঘরে কিছু হয়েছে নাকি হয়নি, এই গোটা বিষয়টা নিয়ে সন্দেহের নিরসন হওয়া তো দরকার। কোনো পরিস্থিতিকেই তো উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আরজি করের সেমিনার রুমে পরপর 2 দিন 3D স্ক্যানিং হয়েছে, সিবিআই করেছে, কিন্তু খুব উল্লেখযোগ্য তথ্য কিছু মেলেনি বলেই সিবিআই সূত্রের খবর। ঘটনাস্থলে একাধিক পায়ের ছাপ, হাতের ছাপ পাওয়া গেছে। খুব স্বাভাবিক, কারণ দেহ উদ্ধারের পর ওই সেমিনার রুমের ফরেনসিক এভিডেন্স রক্ষার কোনো চেষ্টাই তো হয়নি, কেউ করেনি, না হসপিটাল কর্তৃপক্ষ, না পুলিশ, কেউ না। যে পেরেছে ঢুকেছে, এই মিস্ত্রিরাই তো ঢুকেছে যারা ভেঙেছিল ওই বাথরুম আর তার পাশের ঘরটা। কতজন গেছিল কেউ জানে না, মালপত্র তাদের জোগাড়ে। আর কলকাতা পুলিশ কেমন প্রমাণ আগলে রেখেছে তা তো আপনাদের বহুবার দেখিয়েছি ওই দেওয়াল ভাঙার ছবিতে। আপাতত সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট করার কথা ভাবা হচ্ছে। 1 মাসের ডিউটি রোস্টার খতিয়ে দেখে সঞ্জয়ের গতিবিধি মাপা হচ্ছে। অতীতে সে কখনো তিলোত্তমার কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছিল কিনা সে বিষয়ে নিশ্চিত হতে চাইছেন তদন্তকারীরা। দেখুন, ওই হাসপাতাল ভাঙতে আসা 7,000 লুম্পেন ওই সেমিনার রুমে পৌঁছতে পারেনি, কিন্তু সঞ্জয় কি অনায়াসে পৌঁছে গেল, বা যদি আদৌ গিয়ে থাকে তাহলে তো অবশ্যই, কারণ একজন পুলিশ ওয়েলফেয়ার দায়িত্বে থাকা সিভিক ভলেন্টিয়ার আর মেধাবী পিজিটি ওই তিলোত্তমার মধ্যে তো যোজন খানেকের দূরত্ব, মিটল কী করে? সন্দীপ ঘোষকেও খুঁচিয়ে খবর বার করার চেষ্টা নিশ্চয়ই হচ্ছে, নাহলে এত ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ আর কী হচ্ছে? খোঁজ গল্প করার জন্য তো না। তার মানে সঞ্জয় তিলোত্তমাকে এলো, দেখলো আর নির্মমভাবে ধর্ষণ করে খুন করলো, এই তত্ত্বটা যেরকম আদালতে গেলানো যায়নি, আন্দোলনকারীদের গেলানো যায়নি, যেমন রাজ্যবাসীকে গেলানো যায়নি, তেমনি সিবিআই আধিকারিকদেরও এখনও গেলানো যায়নি। তাই তারা সন্দীপ ঘোষকেই বোধহয় গলানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর কলকাতা পুলিশ সায়েন্টিফিক এভিডেন্সের কথা বলে আমাদের যে এতদিন শিক্ষিত করার চেষ্টা করলো, তার কি হলো? সায়েন্টিফিক এভিডেন্স কিছু অবশিষ্ট রয়েছে কি? সেমিনার হলে তো কিছুই খুঁজে পাচ্ছে না সিবিআই। আর এভিডেন্স তো ছিল তিলোত্তমার দেহে, সেই দেহ দাহ করা হয়ে গেছে। এক্ষেত্রে কিন্তু আমরা অতি সক্রিয়তা দেখেছি কলকাতা পুলিশের মধ্যে, জানেন তো। সেটা খানিকটা আশ্চর্যজনকও লেগেছে, স্বাভাবিক। এরমভাবে চট জলদি ওখানে নাকি আগে ভাগেই সমস্ত পুলিশ ব্যবস্থা করে খুব তাড়াহুড়ো করেছে, বডি ডিকম্পোজ যাতে না হয়ে যায় সেই জন্য আর কি। তার আগে অবশ্য নির্যাতিতার ময়নাতদন্ত হয়েছে, কিন্তু যে হাসপাতালে খুন হয়েছেন সেখানেই ময়নাতদন্ত হয়েছে। এটা নৈতিকতার দিক দিয়ে কি ঠিক? কারণ হাসপাতালে খুন হওয়া মানে হাসপাতালের কেউই তো জড়িত থাকতে পারেন, তাহলে সেই হাসপাতালে ময়নাতদন্ত মানে তো নিরপেক্ষতার অভাব হওয়ার একটা রাস্তা খোলা রাখা। তারপরেও ময়নাতদন্তের রিপোর্টে যে তথ্যগুলো উঠে এসছে সেগুলো বিশেষজ্ঞদের দিয়ে আমরা যাচাই করিয়েছি। দেখুন, এগুলো আপনার আমার বোঝা কম্য নয়, পরিষ্কার লেখা থাকলেও আমাদের পক্ষে বোঝা সম্ভব নয়, তাই আমরা বিশেষজ্ঞদের সাহায্য নিয়েছি। সঞ্জয় রায় একাই কাণ্ড ঘটিয়েছেন। এই পোস্টমর্টেম রিপোর্ট যেটা আমাদের কাছে আছে, যেটা আইন মেনে আপনাদের সামনে আমরা দেখাতে পারছি না, সেটা বিশেষজ্ঞরা বিশ্বাস করছেন না। আর সঞ্জয় রায় এই কাণ্ড ঘটিয়েছে
এটা তো সবারই কীরকম যেন ওই সব কিছু শোনার পর কিরকম একটা মনের মধ্যে খটকা লাগছে, জানেন তো। কারণ ময়নাতদন্তের রিপোর্টেও ইঙ্গিত দিচ্ছে পরিকল্পনামাফিক একটা টিম তিলোত্তমাকে হত্যা করেছে, আর সঞ্জয়ের হাসপাতালের মধ্যে কোনো টিম রয়েছে এমন কোনো তথ্য সামনে আসেনি। আর যদি টিম থেকে থাকে সে টিম তো হাসপাতালেরই কোনো টিম। একজন সিভিক ভলেন্টিয়ারের সঙ্গে হাসপাতালের কোনো টিম যদি যুক্ত থাকে, তার মানে তো আরও বড় চক্রান্তের জাল, আরও বড় চক্র। সেই চক্রটাও তো সামনে আসাটা খুব জরুরি। তিলোত্তমার ওপর নৃশংস অত্যাচারের কথা আগেই জানিয়েছিল সুরতেহাল রিপোর্ট। এবার ময়নাতদন্তের রিপোর্টে ছত্রে ছত্রে অত্যাচারের প্রমাণ। গলা টিপে নাক মুখ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন, জোর করে যৌন সংসর্গ অর্থাৎ ধর্ষণ, দেহে অন্তত 25 জায়গায় আঘাতের চিহ্ন, গাল, থুতনি, চোয়াল, ঠোঁট, নাকে আঘাতের চিহ্ন, ঘাড়ে যৌন কামড়ের চিহ্ন, হাত পা কাঁধে আঘাতের চিহ্ন, যৌনাঙ্গে আঘাতের ফলে রক্তপাত। একাধিক ইন্টারনাল ইনজুরির তথ্য উঠে এসেছে ময়নাতদন্তের রিপোর্টে। খুলিতে আঘাতের চিহ্ন, ঘাড় পেশিতে চোটের চিহ্ন, থাইরয়েড তরুণাস্থি ফেটে যাওয়ার চিহ্ন, ল্যারিংস লাগোয়া এপিগ্লটিস তরুণাস্থিতেও অভ্যন্তরীণ রক্তক্ষরণ। রেপই হয়ে থাকে, যে সেক্সুয়াল ইন্টারকোর্স করছেন, সেক্সুয়াল ইন্টারকোর্স হয়ে থাকে, তাহলে কিন্তু দ্য পেশেন্ট ওয়াজ ইনক্যাপাসিটেটেড। ইনক্যাপাসিটেশন দুভাবে করা যায়, বাই এই যেটা একটা প্রথম বললাম যার এভিডেন্স পাওয়া গেছে বাই থ্রটলিং মদারি, আর একটা হচ্ছে বাই ড্রাগিং। ফরেনসিক বিশেষজ্ঞের সন্দেহ অচেতন করেই ধর্ষণ করা হয়। কিছুক্ষণের মধ্যে 31 বছর বয়সী এক তরুণীর ওপর এত অত্যাচার, মুখ থেকে পা সর্বত্র আঘাত, এটা কি আদৌ একজনের কাজ? সন্দিহান ফরেনসিক বিশেষজ্ঞরা। তদন্তের রিপোর্টে যে বাইরে থেকে মোটামুটি 16টা ইনজুরি আছে, যেটা বাইরে থেকেই দেখা যাচ্ছে, আর আছে তার শরীরের ব্যবচ্ছেদ অর্থাৎ ডিসেকশন করার পরে দেখা যাচ্ছে আরও 9টা ইনজুরি রয়েছে। এইগুলোকে সব একসঙ্গে বিচার করলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে এক বা একাধিক লোক এই ধরনের কাজ, এই কাজগুলো করে থাকতে পারে। এখনো পর্যন্ত গ্রেফতার মাত্র এক, সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। 11 দিন পার, দ্বিতীয় কোনো ব্যক্তির খোঁজ এখনো মেলেনি। দ্বিতীয় ব্যক্তিকে ধরতে পারলে আদৌ কি তার অপরাধ প্রমাণ করা সম্ভব? আনকনসিয়াস হয়ে যাওয়ার আগে পর্যন্ত সে কিন্তু রেজিস্ট্যান্স দিয়েছিল, সুতরাং অ্যাকিউজ যে করেছিল তার শরীরে কোনো ইনজুরি থাকবে না, এটা প্রায় অসম্ভব। সুতরাং ইনজুরি তাদের তো আজকে 8 দিন হয়ে গেছে, এরকম অ্যাব্রেশন 8 দিনে 7 দিনের তো সেরেই যায়, তো সুতরাং কতটা পাওয়া যাবে জানি না। তবে কাটা ছড়ে যাওয়া ছাড়াও একাধিক ব্যক্তি যুক্ত, এটা প্রমাণ করার আরও একটা জায়গা আছে। যৌন সংসর্গে কজন? ময়নাতদন্তের রিপোর্ট বলছে এন্ডোসার্ভাইকাল ক্যানালে 151 গ্রাম ওজনে সাদা ঘন আঠালো তরল মিলেছে। এর মধ্যে স্পার্ম বা শুক্রাণু আছে কিনা, থাকলে একাধিক ব্যক্তি স্পার্ম রয়েছে কিনা, এর কোনো উত্তরই এখনো পাওয়া যায়নি। রিপোর্টের জন্য আরও কয়েক সপ্তাহ অপেক্ষা করতে হবে। সেই স্পার্মাটোজোয়া যদি অনেকের ডিএনএ থাকে, অনেকের ডিএনএ একমাত্র এভাবেই সম্ভব, আদারওয়াইজ সিমেন ডিফারেন্সিয়েট করা সত্যি খুবই নর্মালি এ নয়। একমাত্র স্পার্মাটোজোয়া ডিএনএ প্রোফাইলিং মেনে সেটা কিন্তু পৌঁছানো সম্ভব। বেদম মার সঙ্গে ধর্ষণ। প্রশ্ন হলো, রাগের এত বহিঃপ্রকাশ কেন? স্রেফ যৌন সংসর্গ করতে বাধা দেওয়ায়, নাকি পিছনে আরও কোনো কারণ? উত্তর কি আদৌ মিলবে? হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ তৃণমূল, এটাই এখন এই সমস্ত কাণ্ড কারখানার পর না বলতে ইচ্ছে করছে, জানেন তো। কারণ বিবেকের দংশনে একদল দিশাহারা, দিক বিদিক জ্ঞান হারিয়ে ব্যাট চালাচ্ছেন, অন্য দল জানে না এগোবে না পেছবে, আর তৃতীয় পক্ষ হুমকি দিচ্ছে, ভয় দেখাচ্ছে, শাসাচ্ছে। মানে উদয়ন গুহ, বাঁকুড়ার অরূপ চক্রবর্তী, শ্রীরামপুরের কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা যা বলছেন তাতে শাসানির কথাটাই মাথায় আসে সবার আগে।
উদয়ন গুহ আগে আঙুল ভেঙে দেওয়ার কথা বলেছিলেন, এবার বললেন আন্দোলনরত মহিলাদের পোশাক নিয়ে বিভিন্ন রকম কথা বললেন আর কি। অরূপ চক্রবর্তী ডাক্তারদের শাসাচ্ছেন, বিনা চিকিৎসায় রোগী মারা গেলে জনরোষ তৈরি হবে, তখন নাকি তৃণমূল নেতারা বাঁচাতে পারবেন না। আচ্ছা, বাস্তবের মাটিতে এই জনরোষ আর নেতাদের যে কি সম্পর্ক সেটা তারাই জানেন আর কি, জানেন তো, বা তারাই বুঝতে পারবেন যারা এর আগে এই সম্পর্কের মধ্যে দিয়ে একটা সূক্ষ্ম ট্রিটমেন্ট পেয়ে গেছেন আর কি। এদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তার যত রাগ গিয়ে আছড়ে পড়েছে বুদ্ধিজীবীদের ওপর। এক একজন এক এক পক্ষকে ভয়ে দেখানোর দায়িত্ব নিয়ে নিয়েছেন নাকি? দল কি তাদের সেই দায়িত্ব দিয়েছে? তাহলে দলের শীর্ষ নেতৃত্বই তো কড়া ব্যবস্থা নিতে পারত, তাদের জন্য ফেলে রাখলো কেন? রাজনীতি করতে নয়, আপনারা ডাক্তারিটা করুন। বিনা চিকিৎসায় রোগীরা যদি মারা যেতে শুরু করে আপনাদের বিরুদ্ধে জনরোষ তৈরি হবে, গ্রামের মানুষ দৌড়ে আসবে হাসপাতালে হাসপাতালে, তখন কিন্তু আমরা রক্ষা করতে পারবো না। জনরোষ হবে যদি হাসপাতালে রোগী মারা যায়, ডাক্তাররা যদি ডাক্তারি না করে অবরোধের নাম করে বাড়ি চলে যায়, যদি বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে যায়, তাহলে তো অটোমেটিক হবেই। মদের টেক ভাঙার জন্য, জুয়ার ঘাঁটি ভাঙবার জন্য আমি কোনোদিনও কোনো জিন্স পরা মহিলাকে দেখিনি, আমি কোনোদিনও বয়কট চুল আলা কোনো মহিলাকে দেখিনি। এগুলো গ্রামের গরিব মানুষের আন্দোলন, গ্রামের মা বোনদের আন্দোলন। আমরা শহরের মানুষই কেন ওইসব আন্দোলনের মধ্যে যাই? আমরা যে আন্দোলনের মধ্যে যাব সেটা টিভিতে দেখাবে, সেটা ইংরেজি কাগজের ছবি হবে। আমরা মরা মানুষকে নিয়ে আন্দোলন করব, কিন্তু জীবিত মানুষ যেন মরে না যায় সেটা নিয়ে আমরা আন্দোলন করব না। শিল্পীরা বলুন না যে আমাদের সিনেমা এখন দেখাবেন না, ফলে শুধু না ওটিটি প্ল্যাটফর্ম বন্ধ করে দিন, বলুন না, তবে না হবে। নিজের রোজগারের পথটাকে সুন্দর করে রেখে দিচ্ছে, যেন নিজের রোজগারটা যেন কোনো মতো নষ্ট না হয়, অন্যের রোজগারটা নষ্ট হোক, সেটাই আপনারা চাইছেন না। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে শুনতে একটা কথা মনে হচ্ছিল, জানেন তো, তার ছেলে আর মেয়েই কিন্তু এই যাবতীয় ঘটনায় প্রতিবাদী হয়েছেন এবং বলেছেন এই রাজ্যে নিরাপত্তাহীনতা নিয়ে। তাদের বিরুদ্ধে কল্যাণ কি বলবেন বলুন তো? এটা জাস্ট মনে হচ্ছিল। বাড়িটা খুব গোলমেলে জায়গা, কিন্তু সবাই এই বাইরে যা যা বিপ্লব করছেন, পার্টিকে তো রাখছেন, কিন্তু ঘর রাখবেন না বার, সেটা তাদের কিন্তু একটু ভেবে দেখতে হবে। বাইরে গিয়ে পার্টির মুখ হয়তো রাখলেন, বাড়িতে গিয়ে নিজেদের ছেলেমেয়ের সামনে সবাই মুখ দেখাতে পারবেন তো? দেখুন, আরজিকর কাণ্ডে এটাই কিন্তু এখন সব থেকে বড় সমস্যা। শাসক দলের নেতা, প্রশাসন সববার, পুলিশ সববার। তবে হ্যাঁ, আরজিকর কাণ্ডে একটা নতুন চমকপ্রদ পদক্ষেপ আলটিমেটলি নিয়েছে রাজ্য প্রশাসন, যেটা অনেক আগে নেওয়া উচিত ছিল। সন্দীপ ঘোষের আমলের বিভিন্ন অনিয়মের অভিযোগের তদন্তে এতদিনে সিট গঠন করেছে রাজ্য। আইজি প্রণব কুমারের নেতৃত্বে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আর এই সিটের স্পেশাল ইনভেস্টিগেশন টিমের অন্য 3 সদস্য আইপিএস ওয়াকার রাজা, সোমা দাস মিত্র এবং ইন্দিরা মুখোপাধ্যায়। 1 মাসের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু ভাবুন, সিবিআই তদন্তের মধ্যেই যিনি সিবিআই রেগুলার যাকে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করছে, তার বিরুদ্ধে যখন সিট গঠন হলো, তার মানে তার সম্পর্কে কোথাও গিয়ে রাজ্য সরকারের মনেও সংশয় জেগেছে। এতদিনে জাগলো, মানে অ্যাটলিস্ট যখন তিনি ওই পদত্যাগ করার 2 ঘন্টার মধ্যে তাকে ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল পদে পুনর্বহাল করা হয়েছিল, তখন পর্যন্ত যেই সংশয়টা মনের মধ্যে ছিল না, এটা বুঝতে পারছি। মানে এখন একটাই বলতে পারি সমস্ত দেখে, সিবিআই ছুলেও অনেক ঘা।